চিন্তাধারা এবং তাদের প্ল্যান অফ অ্যাকশন উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট দেন আ পলিটিক্যাল গভর্নমেন্ট। আমি যদি থাকতাম, আমরা এটাকে রাজনৈতিকভাবেই অবশ্যই প্রথমত মোকাবেলা করার জন্য যা যা করণীয় সেগুলো করতাম, কিন্তু বর্তমান সরকারে কিন্তু সেই রাজনৈতিক অভিজ্ঞতা, ভিত্তি বা সংগঠনটি নেই যেটি আমাদের রয়েছে, এবং সেটি একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে যে তারা কোন পরিস্থিতিতে ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং শুরুতেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব উনি বলেছেন যে সম্ভবত 70,000 বাজেট, হ্যাঁ 70,000 পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে সর্বশেষ, যেটা পুরোটাই দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে, এবং এটা তার পরিবর্তন করার ক্ষমতা, আইনি ক্ষমতা অথবা সময় কোনোটি তাদের হাতে নেই। তো এরকম একটি অবস্থায় যেখানে পুলিশ বাহিনীকে 16 বছর পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করবেন, আপনার তো ফোর্স লাগবে, সেই ফোর্সটাও কিন্তু তাদের মিসিং আছে। আমি তো এটা মনে করি যে আসলে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি, আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি বলেই কিন্তু বর্তমান সরকার এত দূর পর্যন্ত আসতে পেরেছে। এটা হয়তো অন্যকে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ফিল্ড সিচুয়েশন তাই বলে। এবং আমাদেরও অবশ্যই হ্যাঁ এটাও সত্য যে আমরা যে সহযোগিতার যে জায়গাটি সেটা আরও বৃদ্ধি করতে পারি। সেখানে আমাদের হয়তো অনেক সময় আমাদের নিজস্ব কিছু এজেন্ডা বা দলীয় এজেন্ডা প্রাধান্য পেয়ে যায়, তখন আমরা কিছু ওয়ার্ড অফ এক্সচেঞ্জ হয়, কিছু কথাবার্তার মাধ্যমে হয়তো মাঝে মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হলেও হতে পারে, আমি বলছি না হয়েছে। তো সেই জায়গাতে আমি মনে করি যে এইরকম কোনো ক্রাইসিস মোমেন্টে আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কোথার থেকে আজকে কোথায় আসছি, আর কোন শক্তিটা আমাদের বিরুদ্ধে এখনো তৎপর রয়েছে, এবং তাদেরকে আরো দীর্ঘ সময় আমাদেরকে মোকাবেলা করে এটাকে সমাপ্তি করতে হবে, স্টেবল জায়গায় পৌঁছাতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনার কাছে দুটি প্রশ্ন রাখবো। একটি হচ্ছে যে ইশরাক যেমনটি বললেন যে এই সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাবের কথা উল্লেখ করলেন, যে ডিল করার ক্ষেত্রে সে অভিজ্ঞতাটা থাকলে হয়তো আরও ভালোভাবে অন্তর্বর্তী সরকার বর্তমান পরিস্থিতিকে ডিল করতে পারত। আপনিও তাই মনে করেন কিনা? আর যেটা বিভেদ নিয়ে কথা বলছি, বিভেদের সূত্রপাতটা আসলে কিভাবে হলো সেটাও আপনার কাছে শুনতে চাই। দেখেন, একটা জিনিস হচ্ছে যে এই সরকারের যে 6 মাস বা 7 মাস চলে যাচ্ছে, আমাদের কিন্তু সকলেরই বলা যায় একটা দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সেখানে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মূল অর্গানাইজেশন যখন ওপেন আছে, বা বলা যায় যে তাদের কিছু সংখ্যক লোক ছাড়া বাকিরা প্রায় বাংলাদেশেই লুকিয়ে আছে বিভিন্নভাবে। তো লুকিয়ে যখন থাকে তার তো নিজস্ব কোনো লাইবিলিটি থাকে না। যে বলে না, ব্রেক ফেল গাড়ি, তো সে যখন মনে করে যে আমি যে মরেই যাব, আমি আরও কিছু লোক কিনে মরি, সেটা আমি তো থাকছি না। আওয়ামী লীগ তো এখন সেরকম ব্রেক ফেল গাড়ি, তারা তো নিজেরা শেষ হয়েছে, সুতরাং তারা মনে করে যে দেশটাকেও শেষ করে ফেলতে আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং আমি মনে করি যে এই পরিস্থিতি উন্নয়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। দ্বিতীয় হচ্ছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে বলা যায় যে যদি 15%ও ধরা হয় তাহলে এটা হয় নাই। তাহলে এই অবস্থায় রেখে আপনি পরিস্থিতি উত্তরণ করবেন কী করে? তারা তো মুক্ত অবস্থায় আছে, এবং সে মুক্ত থেকে যখন গুপ্ত থাকে, শুধু মুক্ত না, মুক্ত এবং গুপ্ত অবস্থায় আছে, এই অবস্থায় থেকে তো একটা জাতিকেই বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। অবৈধ অস্ত্র উদ্ধার, এই যে দেখেন, আমি তো আজকে যতটুকু জানলাম যে আজকে সেনাবাহিনীর টহলও বৃদ্ধি করা হচ্ছে। সেনাবাহিনী টহল, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এই সব কিছু তো দেয়া আছে, কিন্তু আপনি জনগণকে যতক্ষণ পর্যন্ত সজাগ সচেতন করতে না পারবেন, সন্ত্রাসীদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আপনি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রেখে তো আপনি শো অফ করলে হবে না, তাদেরকে তো এক্সিকিউট পলিসিতে যেতে হবে। সেই জায়গায় তো সন্ত্রাসীদের গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি না। এই মাঝে মধ্যে 1 জন 2 জন 5 জন, যেখানে আওয়ামী লীগের কমপক্ষে হাজার হাজার সন্ত্রাসী তৈরি হয়েছে বিগত 15 বছরে, এবং প্রশিক্ষিত সন্ত্রাসী তৈরি হয়েছে, তাদেরকে গ্রেপ্তার না করলে আপনি পরিস্থিতি উদ্ধার করতে পারবেন না। পাচার করা টাকা তারা দেশে আছে, দেশের বাইরে আছে। বিগত 15 বছরে আমরা কি শুনেছি? ব্যাংক নাই। ব্যাংক কোথায়? ব্যাংক হলো ছাত্রলীগের, যুবলীগের ইউনিয়ন প্রচার সম্পাদকের বাসা হলো একটা ব্যাংক। ইউনিয়নের সভাপতি হওয়ার দরকার নেই, প্রচার উপসহ সম্পাদক
মানে কোন পোস্ট না, আছে আমরা কোন রকম, আসলে আমি ঠিক বলছি আছে, যে আমরা সেই আসলে ৫,০০০ জানি টাকা তো যে উদ্ধার হয় নাই, আওয়ামী লীগ কি সেটা তো উদ্ধার করেছে, করা হয় তাদের নাই। অপকর্ম এরপরে সম্পর্কে জানি। আরেকটা এখানে জিনিস আপনি হচ্ছে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা বলছেন। আমি আপনার কাছে প্রশ্নটা না রেখেই পারছি না, যে দলের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা আপনারা বলেন তাদের অপকর্মের জন্য, আবার সেই দলকেই রাজনৈতিক পরিবারের সদস্য বলে যখন আপনাদের আমির বলেন যে তাদেরকে বারবার ফ্যাসিস্ট বলা আমার ভালো লাগে না বা আমরা পছন্দ করি না, সেটার ব্যাখ্যাটা কীরকম? অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলে আপনাদের রাজনীতির হিসাবে আপনাদের জন্য ভালো হবে, সেই জন্য আপনারা নিষিদ্ধ করতে বলেন, কিন্তু আসলে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা ততটা কঠোর হয়তো নন। এই অভিযোগকে আপনি কিভাবে খণ্ডন করবেন? দেখেন, আপনাকে এটা বুঝতে হবে যে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের শীর্ষ 10 নেতাকে তারা ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে। আজকে বুলডোজারের যে কাহিনী, বুলডোজারের ইতিহাসের স্রষ্টা তো আওয়ামী লীগ। আমাদের বাংলাদেশের বহু জায়গায়, বিশেষ করে সাতক্ষীরার মতো জায়গায় আমাদের বহু বাড়িঘর তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে, অফিস ঘুরিয়ে দিয়েছে। তো এটা তো শুধু হঠাৎ করে ধানমন্ডি 32-এ তৈরি হয় না, এটার স্রষ্টা তারা, এটার উদ্ভাবক তারা, এটা শুরুটা করেছে তারা। সুতরাং একটা ধারাবাহিকতা এই দেশের জনগণ করেছে। এরপরে আপনি বলছেন যে সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী যার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই লোকটার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান তো এটাই যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি ফ্যাসিস্ট একবার বলা আর 20 বার বলা কি যায় আসে? এটা তো না, এক্সিকিউশন পলিসিটা কি আপনার? আপনি তার ব্যাপারে পদক্ষেপ নেন। আমরা তো বলছি তার প্রাপ্য শাস্তি তাকে দিতে হবে। যে অন্যায় করেছে, যে খুন করেছে, যে অপরাজনীতির সাথে, যে মানে সন্ত্রাসের সাথে যে জড়িত, তাকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে তো আমির জামাতের পক্ষ থেকে সর্বপ্রথম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত সেই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী আছে। বরং আমরা তো কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে না, নিষিদ্ধ করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এই সরকারই তো করেছে। কখন করেছে? যখন দেখছে যে আর আন্দোলন কোনোভাবে তারা সামাল দিতে পারছে না। তো আন্দোলন সামাল দিতে না পেরে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে যখন তারা নিষিদ্ধ করে, তার অর্থই হলো এটা তাদের একটা হেডেকের কারণ ছিল, যে এটা তাদের মাথা ব্যথা ছিল। তো সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে তাদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে একটা ধাপ অতিক্রম করা সম্ভব, যে তাদেরকে সাইকোলজিক্যালি স্টপ করে দেওয়া। এই জায়গাটা আমরা কেন পাচ্ছি না? আমরা পাচ্ছি না তো আমরা এই জায়গায় তো রাজনৈতিক ঐক্যমত নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, আপনাদের বিভেদের কারণের ক্ষেত্রে আপনি একটা কারণ উল্লেখ করেছেন, আই গট ইউর পয়েন্ট। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা একদিকে নিষিদ্ধের কথা বলছেন, আবার আরেকদিকে কিন্তু স্টেটমেন্টও দিচ্ছেন যে বিচারের আগে নির্বাচন না, এরকম কথাও আমরা শুনেছি যে আওয়ামী লীগের বিচার আগে তারপর তারা রাজনীতিতে আসবে এবং নির্বাচনে আসতে পারে। নির্বাচনে আসবে, এই বিচারের কথার অর্থই হলো যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেকে মামলা, তাদের জেলখানায় থাকবে, তাদের বিচার নিশ্চিত হবে, এরপরে নির্বাচন হবে। এর অর্থ হলো তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তারপর নির্বাচন করার অর্থ হলো তাদের অন্তত 15 বছর তারা যে অন্যায় করেছে, তারা যে অপরাধ করেছে, তারা যে সহিংসতা করেছে, তারা যে গুম খুম করেছে, তারা যে আমাদের বিরোধী মতের উপরে যে সহিংসতা চালিয়েছে, অন্তত 15 বছর তারা নির্বাচন তো দূরের কথা, নির্বাচন তো তারাই চায় না। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা যদি নির্বাচন চাইতো তাহলে তো 2008-এ নির্বাচন হতো, 2014-তে হতো, 18-তে হতো। তারাই তো নির্বাচন চায় নাই। শেখ হাসিনা নিজের ভিডিও ক্লিপে তো এখন পাওয়া যায় যে আমার নির্বাচন যা হয় হোক, আমার পাওয়ার চাই। তো এই পাওয়ার চাওয়া একটা মহিলা নির্বাচন যে নিজে চায় না, তাকে আপনি নির্বাচনে নিয়ে আসার কে? আমি তাকে নির্বাচনে নিয়ে আসার কে? সে নিজে তো নির্বাচন চায় নাই, সে নিজেই তো 15 বছর নির্বাচন করে নাই, কিন্তু করতে দেয় না, জনগণকে ভোট দিতে দেয় না। আমি আরেকটু বুঝতে চাই, ক্লিয়ার যদি হতে চাই, যে আওয়ামী লীগের বিচারের পর তারা নির্বাচনে বা রাজনীতিতে আসতে পারবে, তো বিচার যদি এবং না এই শেষের লাইনটা তো আপনার তৈরি করা, আমার তৈরি করা না। এটা জামাত ইসলামী বা কোনো বিরোধী দল বলেছে, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আগে বিচার তারপর নির্বাচন, এই কথাটা তো আপনি বলেছেন, আগে বিচার তারপর নির্বাচন। এর অর্থ এই নয় যে তারা নির্বাচনে আসতে পারবে। এর অর্থ হলো তারা বিচার হলে তারা অন্তত 15 বছর তাদের নির্বাচন ধরে তাদের রাজনীতির মাঠে তারা নামার সুযোগ পাবে না। এই জন্য বলা হচ্ছে যে তাদের বিচার নিশ্চিত করে তারপর নির্বাচন দিতে হবে। এই জাতীয় নির্বাচনের কথা বলছেন যে তাদের বিচার করে তারপর আগামী জাতীয় নির্বাচন হবে। আচ্ছা, তাহলে এই জাতীয় নির্বাচনটা হতে যদি আপনার বিচার হতে যদি 5 বছর লাগে, তাহলে নির্বাচন 5 বছর কেন লাগবে? 5 বছর লাগবে কেন? এটার জন্য তো বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয়েছে। সেখানে তাদেরকে, আমাদের তো মামলা ছিল, আমার নিজের মামলা, মানে একদিনে 25 জন সাক্ষী নেওয়া হয়েছে, রাত 8টা পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে সাধারণ মামলায়। আচ্ছা, দিয়ে আমার 3.5 বছর একটা মামলা রায় দিল, আর একটা 2 বছর রায় দিয়ে আমাকে 5 বছর সাজা দিয়ে, যাতে ইলেকশনে আমরা ধারে কাছে যেতে না পারি।
নির্বাচন তো আমাদের করতে দিবেন। তারপর দেখেন আমি বলি যেখানে সেই ট্রাইব্যুনালই তো আমাদের রাত 8টা পর্যন্ত 25 জন একদিনে সাক্ষী নিয়ে তৈরি করা সাক্ষী, পুলিশরা সাক্ষী দিয়ে এসে আমাদেরকে বলতো, হাত ধরে এরকম চাপ দিত, ভাই কিছু করার নাই, বুঝেন তো সব, আমাদের দিকটা একটু খেয়াল রাখেন। আমি বললাম বলে আসলেন কি আর এখন বলেন কি? বলছে ভাই সব সাজানো, কিছু করার নাই, আপনারা পারলে কিছু করেন। তো সেই পরিস্থিতিতে যদি 25 জন সাক্ষী আমাদের এই বিচারাঙ্গন নিতে পারে, তাহলে আজকে আমাদের বিশেষ ট্রাইব্যুনাল এই জাতির প্রয়োজনে এই প্রকৃত সন্ত্রাসীদের বিচার সাব্যস্ত করে 5 বছর লাগবে কেন? 5 months is enough। যদি আন্তরিকতা থাকে, আমি মনে করি এটা সম্ভব। শেখ হাসিনার রায় তো যে কোনো একটা মামলা, দেখেন বিডের বিদ্রোহ মামলা, আপনি জানেন জাস্টিস হরিড জাস্টিস বরিড খুব দ্রুত করতে গিয়ে ত্রুটিপূর্ণ হবে কিনা, তাদের নিজেদের সাক্ষী আছে, তারা নিজেরা বলেছে যে আমরা 1 ঘন্টার মধ্যে সব শেষ করে দিয়েছি। সেখানে কি বিচার আপনি 5 বছর লাগবে কেন? আমি জাস্ট কথা বলেছি, যেটা সাধারণ মানুষ হিসেবে 3 বছর বা 5 বছর আরো ভালো বুঝবেন, জাস্টিস মহোদয়গণ আরো ভালো বুঝবেন যে এইরকম নিজেদের কথায় নিজেরা যারা আটকে পড়েছেন। আপনি 2006 সালের 28 অক্টোবরের কথা দেখেন, একদম নিজে এই শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে নির্দেশ দিল আপনারা লগি বৈঠক নিয়ে ঢাকা আসবেন। লগি বৈঠক নিয়ে ঢাকা আসতে হবে কেন? ঢাকায় কি নদী? আমাদের পল্টন কি নদীর জায়গা ছিল? সেখানে লগি বৈঠকে আসতে হবে কেন? লগি বৈঠকে নদীতে যেতে হবে। এই যে নির্দেশদাতা শেখ হাসিনা, এটার জন্য বিচার করতে আপনার 5 বছর লাগবে কেন? এই কথাটা যদি আমি বলি, আপনি বলছেন আমি বলছি না, এটা যে বলবে এটা আরেকটা সন্ত্রাস, মানে এটা আরেকটা ষড়যন্ত্র। কারণ বিচার চাওয়া হচ্ছে এই জন্য, বিচারের অর্থই হচ্ছে তারা নির্বাচন তো পরে রাজনৈতিকভাবেই তারা নিষিদ্ধের পথে চলে যাবে। আমি বলছি এজন্যই যে এই সমালোচনাটা আছে যে আগে বিচার তারপর নির্বাচন, আগে সংস্কার তারপর নির্বাচন, এই কথাগুলোর মধ্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য যুক্তি দেওয়া হয় এবং জামাত সেটা করছে, এই অভিযোগটা আছে। এই বিষয়ে আমি আপনার মন্তব্য শুনব। তবে ফিরে আসার পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আপনার কাছে আমি আওয়ামী লীগ প্রশ্নে আপনার উত্তর জানতে চাইব, যা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বললেন এবং বিভেদ সূত্রপাত কোথা থেকে হলো। প্রিয় দর্শক, সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। আর একটু সময় আছে, আর 5 সেকেন্ড মাত্র সময়। এতক্ষণ তারা নিয়মটা না শুনেও চলে আসতেছে, খেলা দেখছে যে। বলতে হবে কোন সিনেমার ক্লিপ এটা। বাঘবন্ধী, ওকে। তুই না হয় আমার ইউনিয়নে থাকোস না। তার কণ্ঠ বলো। হুমায়ুন ফরিদি। নারীরা তাদের অবস্থানকে করেছে সুদৃঢ়। তানিয়া আহমেদের উপস্থাপনায় নারীদের অংশগ্রহণে কিউট নিবেদিত বিশেষ অনুষ্ঠান আজকের অনন্যা, দেখবেন বৃহস্পতিবার রাত 9টায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মন্তব্য শুনছিলাম এবং সেখানে আসলে বিভেদের সূত্রপাত এরকম একটি আভাসও তিনি দিলেন। বিএনপি আসলে এই জায়গাটায় ঐক্যমতে পৌঁছল না কেন? ধন্যবাদ। আসলে আমি আমাদের মাসুদ ভাইয়ের কথা যেটা বুঝতে পারলাম যে বিচারের পরে নির্বাচন বলতে ওনারা নির্বাচনকে হয়তো বা দীর্ঘসূত্রতায় ফেলার জন্য বলছে না, আওয়ামী লীগের লিগ্যালিটির প্রশ্নে জায়গাটাতে ওনারা জোরদার করছেন। কিন্তু এখানে আমার ধারণা যে আরেকটি গ্রুপ রয়েছে, তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসছে। সো আমি আজকে একটু মনে হয় নিজেও ক্লিয়ার হলাম যে ওনাদের স্ট্যান্ডটা কি। আমার স্ট্যান্ডও আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, আওয়ামী লীগ যা করেছে গত 16 বছরে, তারা রাজনীতি করার অধিকার এই বাংলাদেশের মাটিতে কোনোভাবেই তারা রাখে না এবং তাদেরকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনার একটা প্রসেসের মধ্যে আনতে হবে। এখানে যেটা আমি এর আগেও একবার বলেছি যে সরকার খুব সুকৌশলে এটা পুরোপুরি বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে বা করেছে যে বিএনপি রাজি না। এখানে তো বিএনপি রাজি হওয়ার বিষয় না, এটা তো একটা আইনি প্রশ্ন। আমি 4টা ট্রায়াল স্টাডি করার চেষ্টা করেছি 5ই আগস্টের পর, নুরেমবার্গ ট্রায়াল,
রুয়ান্ডাতে যে একটা ট্রায়াল হয়েছে, বসনিয়াতে হয়েছে এবং কাম্বোডিয়াতে, সবগুলোই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আন্ডারে। কোনো ট্রায়ালেই কিন্তু নুরেমবার্গ বাদে বাকি 3টাতে আইসিসি কিন্তু কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে নাই। তারা সেই দলের যারা নির্দেশদাতা এবং যারা অভিযুক্ত তাদের কমপ্লিট ট্রায়াল করার পরে ওই রাষ্ট্ররা তখন ওই দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তো আমরা বলছি সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা তো বিএনপি রাজি হলো আর হয়ে গেল, সেইভাবে আমার মনে হয় এটা সাস্টেনেবল হবে না। একটা ট্রায়াল প্রসেসের মধ্যে দিয়ে আসা উচিত। এবং আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই, আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারে না। এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি এই বিশ্বাস নিয়েই আমি আমার রাজনীতি অন্তত করে যাব। এবং আপনারা রিসেন্টলি দেখবেন যে আমাদের দল থেকে কিন্তু আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে আওয়ামী লীগের হয়তোবা সবাই তো আর ক্রিমিনাল অপরাধী না, তো তাদের কি হবে? আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল এক্সিস্ট করতে পারে না। হয়তো তারা অন্য কোনো নামে বা যারা নিরপরাধী বা দোষী ছিলেন না তাদের রাজনৈতিক আদর্শ কি হবে, নতুন দল করবে কিনা, ওই বিষয়ে এটা স্পেকুলেট করে এখন লাভ নেই। কিন্তু আগামী নির্বাচন কেন, আগামী কোনো নির্বাচনেই আওয়ামী লীগ নামের কোনো দল বাংলাদেশে থাকতে পারে না বলে আমি এবং আমার মনে হয় আমার প্রজন্মের যারা রয়েছি অনেকের সাথেই আমার কথা হয়, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নির্বাচন নিয়ে যদি একটু কথা বলি, তাহলে জাতীয় নির্বাচন নিয়ে তো এখন বিএনপি চাইছে যত কম সম্ভব মানে সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য দাবিও আছে, এবং এবছরের মধ্যেই বিএনপি থেকে নির্বাচন চায়। কিন্তু আপনারা আসলে সংস্কারকে এই জায়গাটায় গুরুত্ব দিচ্ছেন। আমি একটু স্পেসিফিক যদি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে নির্বাচন, জাতীয় নির্বাচনটা কি আপনারা এবছর হোক এটা চান কিনা? দেখেন, একটা জিনিস কিন্তু আমাদের উপলব্ধিতে নিতে হবে, বাংলাদেশের 24-5 আগস্টের পরে আমাদের রিফরমেশনের ব্যাপারটা আমরা কিভাবে দেখব। সিরিয়াতে যখন বাশার আল আসাদের মতো আরেক ফ্যাসিস্টের পতন হলো, আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে সাথে সাথে দল নিষিদ্ধ হয়েছে বাশার আল আসাদের। বিপ্লব উত্তর তার পরের দিনই তাদের সংবিধান বিলুপ্ত করা হয়েছে, তারপরের দিনই রাষ্ট্রপতির অপসারণ করা হয়েছে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন রাষ্ট্রপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা 4 বছর তারা শুধু এই বিধ্বস্ত বিধ্বস্ত সিরিয়াটাকে গড়ে তোলার জন্য 4টা বছর তারা ঠিক করেছে, নিজেরা ঐক্যমত হয়েছে যে শুধু রিফরমেশনে কাজ করবে তারা। কারণ এই 20-25টা বছর রাষ্ট্রের কাঠামোগুলোতে যেভাবে তারা শেষ করেছে, একইভাবে তো বলা যায় তার চেয়ে কয়েক গুণ আমাদের দেশটাকে তারা শেষ করে দিয়ে গেছে। তো সেই জায়গায় আমরা তো এখনো সংবিধানের কোনো সিদ্ধান্তে যেতে পারি নাই। যেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের উপরে হত্যাকাণ্ড চালানো হয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের অধিকার কেড়ে হয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা নিজে টিকে থাকার জন্য যা যা করা দরকার সবকিছু করেছে, সেই সংবিধানের প্রশ্নে আমরা একমত হতে পারলাম না। রাষ্ট্রপতি অপসারণে আমরা প্রশ্ন করি একটু আমার রাষ্ট্রপতি প্রশ্নে আমরা এই কথাটা আজকে যেটা বলছেন সেটা আমরা তো দেখেছি যে ওই সময়টাতে তখন জামাতের আমির উপস্থিত ছিলেন এবং আপনারা এটার সাথে ক্লোজলি কাজ করেছেন যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আপনারা তখন এই কথাটা আজকে যেটা বলছেন তখন এই কথাটা জাতির সামনে আনলেন না কেন? না, এই কথাগুলো যে বলা হয় নাই তা না, এগুলো বলা হয়েছে। কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন একটা সরকারের স্ট্রেংথটা তো আপনাকে আমাকে বুঝতে হবে। তারা স্ট্রেংথটা ডিপেন্ড করবে যে পলিটিক্যালি যখন এটা একটা মানে সেন্ট্রাল একটা মানে ওপেন এসে আসবে, কিন্তু সেটা তো আমরা আসতে পারি নাই। এই ব্যর্থতাটা যতটা না অন্তর্বর্তীকালীন সরকারের, তার চেয়ে আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে আমাদেরও এখান থেকে দায় নিতে হবে। এখান থেকে আমরা দায় মুক্ত এই জন্য নই যে আমরা তো এই ব্যাপারে একমত হয়ে সরকারকে সহযোগিতা করতে পারি নাই, আমরা দল নিষিদ্ধের ব্যাপারে একমত হতে পারি নাই, আমরা রাষ্ট্রপতি অপসারণে একমত হতে পারি নাই, আমরা সংস্কারের প্রশ্নে 4 বছর না হোক 2 বছর হোক 1 বছর হোক আমরা বলি যে আপাতত আমরা সংস্কারটাকে প্রায়োরিটি দিই। আসলে দেখেন, একটা দল আর একটা দলের মতের সাথে যদি একমত হয়ে যাবে তাহলে ভিন্ন দল কেন? দল মানে তো ভিন্নতা। আপনি দলের মধ্যেও তো 50 জন থাকলে 40 জন এক কথা বলে, 10 জন এক কথা বলে, এইটা থাকে। কিন্তু এই কথাটাকে যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন তো আপনাকে
ওন করতে হবে যে ন্যাশনাল ইন্টারেস্টে আমরা একটা জায়গায় কাজ করব। এখন ন্যাশনাল ইন্টারেস্টটা কি? ন্যাশনাল ইন্টারেস্টটা ছিল জাতি মনে করে যে এই আওয়ামী লীগ আমাদের উপরে যা করেছে তাতে তাদের রাজনীতি করার অধিকার নাই, তাহলে তো আমার সাথে ইশাক ভাইয়ের পার্থক্য নাই। আমরা চাই যে নির্বাচনটা হতে হলে তাদের বিচার আগে করতে হবে, এটা তো আমরা একমত হয়ে আছি। কিন্তু মুশকিলটা হলো এই জায়গাটা কার্যকর করার প্রশ্নে আমরা যা বলছি, বাস্তবে এই সরকারকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলো ওই মাত্রায় এই সরকারকে আমরা ফোর্স করতে পারি নাই। আমরা যদি ফোর্স করতে পারতাম যে অবশ্যই আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, অবশ্যই আপনাকে সংবিধান বিলুপ্ত করে নতুন জাতির প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে, অবশ্যই রাষ্ট্রপতি অপসারণ করতে হবে, এই রাষ্ট্রপতি তো কেন থাকবে? এই রাষ্ট্রপতি তো তার সিগনেচারই তো আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, এই রাষ্ট্রপতির সিগনেচারই তো আমাদের এই যে বিচারপতি নিয়োগ হয়েছে তারা বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তো তাই সে করেছে। তো এই আমি তার অপকর্ম তুলে ধরার এখন সময় নেই আমার, এটা জাতি সবাই জানে। আমি যদি উপদেষ্টাদের পক্ষ থেকে একটি কথা বলি আপনাকে এখানে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জায়গাটার হচ্ছে আমাদের একটু ছোট করে একটু বলি আমি যে আমি উপদেষ্টাদের দিক থেকে চিন্তা করে আমি বলছি, তাদেরকে তো আপনারা রাজনীতিবিদরাই সংবিধানটা শপথ করে আপনারা উপদেষ্টা পরিষদে পাঠালেন, এখন তো তাকে আপনি বলতে পারেন না সংবিধানটা ভঙ্গ করো, এটা কি আপনারা বলতে পারেন? তাহলে সেই সিদ্ধান্তটা আপনারা আগে নিতেন এবং তাদেরকে সেই প্রস্তাবটা তখন দিতেন যে সংবিধান শপথ নেওয়ার দরকার নেই, এই সংবিধান অনুযায়ী তারা রাজনীতিবিদদের সাথে বসতে পারেন, তারা এখনো এই ইস্যু নিয়ে তো তারা বসতে পারেন, রাজনীতিবিদদের সাথে বসে এটা নিয়ে পরামর্শ করতে পারেন, রাজনীতিবিদদের সহযোগী নিতে পারেন। এবং আমরা রাজনৈতিকভাবে যদি একমত হয়ে উপদেষ্টাদেরকে বলতে পারি, আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো একমত হয়ে যদি আমরা উপদেষ্টাদেরকে বলতে পারি, এই গভর্নমেন্টকে যদি আমরা বলতে পারি, আমার মনে হয় এই গভর্নমেন্ট এটা উপেক্ষা করার সুযোগ তাদের হাতে থাকবে না। কারণ এই গভর্নমেন্ট তো এই গভর্নমেন্টের না, প্রফেসর ইউনূস সাহেব তো নিজে ক্ষমতায় আসেন নাই, তাদেরকে যে ছাত্র জনতা ক্ষমতায় নিয়ে আসছে, তিনি এসে বলেছেন বাংলাদেশে প্রথম সাক্ষাৎকারে বলেছেন যে আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন, আপনারা যে কদিন চাইবেন সে কদিন আমি থাকব। আমরা এখন তো দেখছি একটু দূরত্ব সৃষ্টি হয়েই গেছে, আপনাদের সাথে বিএনপি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সরকারের সাথে কতটুকু দূরত্ব সৃষ্টি হয়েছে আমি ঠিক ওই জায়গায় যেতে চাই না, তবে মনে হয় যেন কিছুটা দূরত্ব এসেছে। এখানে ওয়ার্ড অফ মাউথের কথা আসলো যে মুখের কথা, যে আপনারা এক্সচেঞ্জ যেটা হয়, এই জায়গাটা আমি একটু বলি যে একটা লাইন একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সরি, যে দূরত্ব হওয়াটা আর গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আপনি আপনার মতটা বলতে পারেন, সেটার জন্যই তো 2024 5ই আগস্ট একটা দল জামাত ইসলামী তার চিন্তাটা বলবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার চিন্তাটা বলবে, এই চিন্তাটাকে পাবলিক পারসেপশনে নেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা এই দলের সাথে বসে এটাকে আলোচনা করবে। আমার কাছে মনে হয়েছে এই জায়গায় রাজনৈতিক দলের যেমন আমাদের ঐক্যমতের জায়গাটা স্ট্রং হলে বাধ্য হতো এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসে এটা আলোচনা করার, সেই জায়গায় আলোচনা করার পূর্ব শর্ত হিসাবে আমরা এইটাকে স্ট্রংলি কনসেন্ট্রেট করার জায়গাটা আমরা করতে পারি নাই বলে আমার কাছে মনে হয়েছে। যদি কনসেন্ট্রেট করতে পারতাম তাহলে আমার মনে হয় এই সরকার আমাদের সাথে বসতো এবং এই ব্যাপারে উদ্যোগ নিয়ে আগানোর ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারতাম। ক্লিয়ার। আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনি তো বললেন মোটা দাগে কোন কোন পয়েন্টে বিভেদ হয়েছে, কিন্তু যদি আমরা গণতন্ত্রের জন্য আপনি মতামত রাখবেন, অভিযোগ রাখবেন, খুব ভালো, কিন্তু যখন কিনা দোষারোপের রাজনীতিটা দেখি আমরা, তখন সেটা কিন্তু আসলে বোঝাই যায় যে রাজনীতিবিদরা এই অভিযোগগুলো থেকে এক ধরনের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অভিযোগগুলো তুলছে কিনা প্রশ্নটাও রয়ে যায়। সেই জায়গা থেকে আমি বলি আপনাকে, আমরা কিন্তু দেখেছি যে ঠিক আপনারা বিএনপি এবং জামাত দীর্ঘদিন আপনারা একসাথে ছিলেন, ঠিক গণঅভ্যুত্থান পরবর্তী সময় এমন কি হয়ে গেল যে আপনারা ঢালাওভাবে বলে দিলেন এক দল খেয়েছে, এখন আরেক দল খাবার দল আছে, চাঁদাবাজ দল আছে। তো এটার মধ্য দিয়ে আসলে কি আপনারা বোঝাতে চান? না না, এটা দেখেন, এটা কিন্তু আমরা পরিষ্কার করেছি, এই অভিযোগকে অন্যদের বিরুদ্ধে নেই, এটা আমরা পরিষ্কার করেছি, আপনারা কিন্তু অন্যদের বিরুদ্ধে অভিযোগটা তুলছেন না। আপনি কিন্তু একটু আগে বললেন যে এখনো চাঁদাবাজি আছে, এখনো সন্ত্রাস আছে। আমরা বলেছি যে চাঁদাবাজি একদল করেছে, সন্ত্রাসী একদল করেছে। এখন যে মাওলানা এটা বলেছেন তিনি এটা ব্যাখ্যাও দিয়েছেন, তিনি তো তারপর এটা ব্যাখ্যা দিয়েছেন যে আমি তো কোনো দলকে মেনশন করি নাই, তাহলে এখন আমি যদি এটা আমার থেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি তার মানে তো বোঝা যায় যে এটার সাথে আমার একটা সম্পৃক্ততা আছে, আমি এটা গাড়ির দিকে নেব কেন? এই দায়িত্ব তো আমার না, আমাকে তো মেনশন করা হয় নাই। বাংলাদেশ নেওয়া উচিত আপনি মনে করেন? আমাদের তো কোনো দল ছাড়া এদেশে এখন এই যে আওয়ামী লীগের একটা বড় মানে সন্ত্রাসী গ্রুপ যাদেরকে গ্রেপ্তার করা গেল না, তারা এই কাজগুলো করতে পারে না, তাদেরকে আমরা সবাই মিলে বলতে পারি না।
আমি কি এই কথা বলবো না? এই কথা তো জামাত ইসলামী কেন, এই কথা তো জাতীয়তাবাদী দলও বলছে, চাঁদাবাজি হলে তাকে ধরিয়ে দিন। তো মিস্টার তারেক রহমান নিজেও বলছেন যে চাঁদাবাজ যেখানে থাকবে, সন্ত্রাস যেখানে থাকবে, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন। তো এই কথাটা তো জামাতের না, এই কথা তো জামাতের, এই কথা জাতীয়তাবাদী দলের জামাতের প্রধান বলছেন, জাতীয়তাবাদী দলের প্রধান বলছেন। তাহলে তো এই ব্যাপারে আমি মনে করি দ্বিমত নাই। কিন্তু মাঠ পর্যায়ে কেউ কেউ একটা সুবিধা নিচ্ছেন, সেই সুবিধাভোগীটা কারা? সেই সুবিধাভোগী যদি আমার দলের হয় তাকে আমার সামলাতে হবে, সেই সুবিধাভোগী যদি ইশরাক ভাইয়ের দলের হয় তাকে সামলাতে হবে। কারণ সামলাতে না পারলে আপনাকে তো মনে রাখতে হবে পরিণতিটা তো ওই সেই শেখ হাসিনার পরিণতি আমাকে বহন করতে হবে, জাতির কাছ থেকে আমাকে প্রত্যাখ্যাত হতে হবে। আমি তো মিস্টার তারেক রহমানের এই কথাও শুনেছি যে আপনাদের ভাবার কোনো কারণ নেই যে আপনারা খুব ফুরফুরে মেজাজে আছেন। যদি পাবলিক পারসেপশনটা আমরা ধারণ করতে ব্যর্থ হই, তাহলে আমাদের পরিণতি কিন্তু আবার ওই ফেসিস সরকারের মধ্যে হবে। তার মানে কি, দিস ইজ সিগন্যাল। আমাকে কিন্তু এই মেসেজটা ক্লিয়ার করা হয়েছে, যদি আমি এই পরিণতিটা ধারণ করতে না পারি। ইশরাক হোসেনের মন্তব্য শুনতে চাই, যে পাবলিক পারসেপশনের কথা বললেন শফিকুল ইসলাম মাসুদ। এই পাবলিক পারসেপশন কিভাবে ক্রিয়েট হয়, এবং এই চাঁদাবাজির যে কথাটা বলা হয়েছে এটা বিএনপি তার নিজের কাঁধে নিয়েছে কেন? আচ্ছা, তার আগে অনেকগুলা বিষয় ছিল, তো আমি একটা একটা করে একটু অ্যাড্রেস করি, তারপর আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রথম যে বিষয়টি, যে দেখেন সিরিয়ার কথাটি প্রসঙ্গটি আসলো, আমার মনে হয় যে সিরিয়ার বাংলাদেশের যে গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা, মানে ঠিক একভাবে মেলানোর আমার মনে হয় সুযোগটা তো ওই সময় ছিল না। আর আপনি যদি দেখেন যে একটা রাষ্ট্র তো তার একটা স্ট্রাকচারের মধ্যে দিয়েই চলবে। বাংলাদেশের সংবিধান যেটি রয়েছে, সেই সংবিধানে আমার মনে হয় কোনো সমস্যা ছিল না। যতটুকু না সমস্যা ছিল এই সংবিধান মানার ক্ষেত্রে যার দায়িত্ব ছিল সে সেটিকে কতটুকু মানতে পেরেছে। সংবিধানের কোথাও কিন্তু লেখা ছিল না যে আপনি গুম খুন করতে পারবেন, আপনি দিনের ভোট রাতে করতে পারবেন, আপনি বিনা ভোটের নির্বাচন ডামি নির্বাচন করতে পারবেন। এখন হাসিনার মতো একটা ডিকটেটর আসলে আপনি যতই সংবিধান দেন আর যতই সংস্কার করেন, সে তো ওটাকে ব্রেক করবেই, সে তো কোনো কিছুই মানবে না। তো এটা একটা মূল জায়গা। আর সংস্কারের জায়গাটায় আমরা বলতে চাই যে এখানে দেখেন, এই কথাটা আমরা শুরু থেকেই বলে আসছি যে যত দিন যাবে, যেহেতু একটা আনইলেক্টেড এবং নির্দলীয় নন পলিটিক্যাল গভর্নমেন্ট এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ইন্টারিম পিরিয়ডে দায়িত্ব পালন করছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু তারা ফেস করবে এবং আরও ফেস করতে হতে পারে, যেগুলো তাদের জন্য ডিফিকাল্ট অ্যাড্রেস করা। ওয়ারেজ একটা নির্বাচিত সংসদ যদি থাকতো, তারা খুব, আমার মনে হয় আরও বেটার এগুলোকে হ্যান্ডেল করতে পারতো, এবং আরও তাদের পেছনে যেহেতু ম্যান্ডেট থাকতো জনগণের, তারা আরও কঠোর কিছু সিদ্ধান্ত নিতে পারতো এবং বাস্তবায়নও করতে পারতো। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে হাসিনা পালিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তার যে সিন্ডিকেটগুলো তারা কিন্তু বাংলাদেশে এখনও রয়ে গিয়েছে এবং দে আর স্টিল অপারেটিং। আপনি দেখেন 3 তারিখে যারা বক্তব্য রেখে আসছে এই গণভবনে গিয়ে, সেই বসুন্ধরা শাহ আলম বলেন বা আপনি আরও যারা ব্যবসায়ীরা, তারা তো এখনও বিদ্যমান। এবং আপনার বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টর এখন কার নিয়ন্ত্রণে? সামিট কমিউনিকেশনের নিয়ন্ত্রণে। বেক্সিমকো, এই সালমান এফ রহমান তাদের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। পাওয়ার সেক্টরেও তাই। তো এখন কিন্তু খুব একটা ভলাটাইল, একটা ভালনারেবল সিচুয়েশনে আমরা রয়েছি। তারা কিন্তু জেলে রয়েছে ঠিকই, কিন্তু তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের চ্যানেল অফ কমিউনিকেশন ওপেন আছে, এবং সামনের দিনে তারা সরকারকে বিপদে ফেলার জন্য আরও ধরনের কিছু ফেইলিয়ার ঘটাতে পারে। দেখা গেল পাওয়ার সেক্টরে একটা বড় ফেইলিয়ার ঘটাই দিল, বা আমাদের নেটওয়ার্ক যে ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচার, সেখানে একটা বড় ধরনের একটা স্যাবোটাজ করে ফেললো। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা চাচ্ছি যে দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, এসে তারাই লং টার্মে দীর্ঘমেয়াদে যে সংস্কারগুলো প্রয়োজন করার দরকার সেটা করবে। সেটা সংবিধানে, যা সংবিধান কি এখনও সেই 72-এর সংবিধান আছে, 15 বার সেটাকে কাটাছেঁড়া করার পর তার নাই, তখন সেই সংসদে আলাপ আলোচনা হবে, তার মাধ্যমে নির্ধারিত হবে যে সংবিধানে কি কি অন্তর্ভুক্ত করা দরকার, এবং হাসিনার মতো একটা ডিকটেটরকে কি কি কনস্টিটিউশনাল ব্যারিয়ার্স আমরা দিতে পারি যাতে আগামীতে এটা না হতে পারে। আচ্ছা, আরেকটা হলো গিয়ে যে আপনি বলছিলেন যে, আপনার প্রশ্নটা যদি একটু রিপিট করতেন। আমি ঠিক
আমি নিজেই ভুলে গেছি যে লাস্ট কোশ্চেনটা আপনাকে আমি কি করেছিলাম। আমি আপনার কাছে আসবো, আর সময় কিন্তু মনে হয় সময় যেহেতু চলে যাচ্ছে, আমি আসবো আপনার কাছে। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনারা এই সময়টাই আপনারা অনেকেই বলে যে আপনাদের জন্য এই সময়টা সবচেয়ে ভালো একটা সময় আপনাদের অনেক, এবং অনেকেই বলে যে আপনারা আধিপত্য একটা কায়েম করতে পারছেন অনেক জায়গায়, অনেক প্রতিষ্ঠানে আপনাদের লোকজনকে নিয়োগ করতে পারছেন এবং করছেন, সে কথাটা আপনারা বলে। কিন্তু ৭১ প্রশ্নে আপনাদের যে অবস্থানটা, সেটা কিন্তু আপনার সাধারণের মধ্যে এখনও ক্লিয়ার হয়নি। সেই জায়গাটা কি আপনি একটু বলবেন আমাদেরকে যে ৭১ প্রশ্নে আমরা অনেক সময় শুনেছি যে আপনারা একটা স্টেটমেন্ট দেবেন, কিন্তু সেই স্টেটমেন্টটা কখনো আসেনি সামনে। দেখেন, মুক্তিযুদ্ধ পরবর্তী আমাদের তো 53 বছর বাংলাদেশে আমরা অতিবাহিত করছি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের স্বাধীনতাকে ওন করে, এটাকে ধারণ করি আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি। একটা দেশ স্বাধীনতা উত্তর সেই দেশের নাগরিকদেরকে কিন্তু আপনি বিবেচনায় নিতে হবে। তার মানে 53 বছরে আজকে যারা বয়স 55 বা 53 বছর, মানে সে ওই দিন জন্মগ্রহণ করেছে। আর যদি আপনি 60 ধরেন তাহলে তার বছর হয়তো খুব বড় জোর 7 বছরের ছিল বা 10 বছরের ছিল। তা আপনি 53 বছরের আগের বিষয় এখন ভাববেন, নাকি আপনি এখন বর্তমান সময়টাকে নিয়ে আপনি সামনে এগোবেন? পৃথিবী আজকে কি বলে? আমেরিকা আমাদের জন্য উদাহরণ না। ৭১ একটা অনেক বড় প্রশ্ন, সেটা নিশ্চয়ই মীমাংসা, সেইটাকে সম্মানের সাথেই জামাত ধারণ করে। দিস ইজ জামাতের স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা তো কোনো মানে এটা দিয়ে তো কোনো কোশ্চেন নাই। জামাত ইসলাম এটাও বলে যে আমরা ৭১কে বাদ দিয়ে ২৪ নয়, বরং ৭১-এর ধারাবাহিকতায় আমাদের প্রিয় ২৪কেও আমাদের ধারণ করতে হবে। এই নতুন স্বাধীনতাটাকেও আমাদেরকে ওন করতে হবে, কারণ আমাদের এই 2 মাসে আমাদের নতুন একটা বাংলাদেশ আমাদের ছেলেরা, আমাদের জনতারা নিয়ে এসে দিয়েছে। সুতরাং সেই জায়গায় জামাত ইসলামের অবস্থান পরিষ্কার যে আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে শুধু না, এটাকে অক্ষত রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে। আমি একটা কথা আপনাকে বলি, দেখেন, আমি ৬৭ দিন রিমান্ডে ছিলাম। ৬৭ দিন রিমান্ডের 2টো বেসিক কোশ্চেন আমার জন্য ছিল। এক, কেন বিএনপি থেকে আপনি আলাদা হচ্ছেন না? এবং আপনাকে আমি এটা বলি, আজকে অফিসিয়ালি আপনাকে বলতেছি, যদি আমি ওই দিন রিমান্ডে শুধু এটা বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার দলকে মেসেজ দিচ্ছি যে আমরা বিএনপির সাথে নাই, তাহলে আমাকে সমস্ত মামলা থেকে খালাস করে দিয়ে, আমার রিমান্ড থেকে দিয়ে আমাকে তারা বাড়িতে পাঠিয়ে দেবে। যে শুধু বলেন যে আমি বিএনপির সাথে। আমি এটা কেন বলছি? সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতের বিরোধিতা করেন কেন? তা আমি বললাম আমরা তো বিরোধিতা করি না, আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ওন করতে গিয়ে যদি ভারতের কেন গোটা পৃথিবীর বিরোধিতা করতে হয়, সেটা আমি করব। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির জন্য কখন গ্রেপ্তার করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে? আমরা যখন টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে আমরা নেমেছি, তখন আমাদের নেতৃবৃন্দের নামে সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো। নিজামী সাহেবের মতো লোক, যিনি 2 টাকার দুর্নীতিকরণ নাই বলে চ্যালেঞ্জ করেছেন, 2টা মন্ত্রণালয় চ্যালেঞ্জ। তো সেই নেতৃবৃন্দকে আপনি ফাঁসি দিয়েছেন কি? এই যে এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো জামাতের সরকার না, এটা বিএনপির সরকার না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউটরগণ বলেছেন যে এটা সম্পূর্ণ হাস্যকর, পৃথিবীর 8ম আশ্চর্যমূলক মানে বেচার ব্যবস্থাপনায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এটা দিয়ে কি এটা প্রমাণিত হয় না যে ৭১ ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে 4টা গুরুত্বপূর্ণ অভিযোগ সরকার হাস্যকরভাবে আওয়ামী লীগ দাঁড় করিয়েছিল, হত্যা, ধর্ষণ, লুটতরাজ এবং অগ্নিকাণ্ড, এই 4টার কোনোটার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর একজন সাধারণ কর্মীর কোনো সম্পর্ক তারা লিগ্যালি প্রমাণ করতে পারে না। শুধু তাই নয়, আমি বলি আপনাকে, এই আওয়ামী লীগই যে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের তালিকা করেছিল, সেখানে সবচেয়ে কম তালিকার মধ্যে আমাদের 33 জনের নাম এসেছিল, তার মধ্যে বেঁচে ছিলেন মাত্র একজন, বাকি কেউ বেঁচে ছিলেন না। তো এই তালিকা তো আওয়ামী লীগই করেছে। আমি বলছি না যে এই তালিকা সত্য মিথ্যা এটা কতটুকু, তো আওয়ামী লীগের তালিকা। সেই তালিকায় সর্বনিম্ন রাজাকারের তালিকা তো আপনি নিজেও জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী মাত্র 33 জনকে দেখানো হয়েছিল। আমি বলছি এটা সত্য মিথ্যা এটা পরের কথা, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার সার্বভৌমত্বকে ওন করে। আর আমাদের ভালো সময় এবং আধিপত্য শব্দের সাথে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বলেছি। আমাদের প্রফেসর গোলাম আজম সাহেব দেশে ফেরার পর ওনার যখন নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে, তারপর যখন এই নাগরিকত্ব আইনগতভাবে ফাইট করে আমরা পেয়েছি, উনি সেদিন আবার লাখো জনতার সামনে বাইতুল মোকাররমের উত্তর গেটে উনি পরিষ্কার বলেছেন যে 71 ইস্যুতে আমরা যে ভূমিকা নিয়েছি সেটা একটা রাজনৈতিক অবস্থান ছিল।
সেই অবস্থান থেকে যদি আমাদের থেকে কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। এটা হয়েছে কি, এটা একটা কার্ড হিসাবে জামাতের জন্য রেখে দেওয়া হয়েছে যে কোনো ইস্যুতে আপনি যখন আর আমাকে আটকাতে পারবেন না। জামাত ইসলামীকে আপনি দুর্নীতিতে আটকাতে পারবেন না, জামাত ইসলামীকে আপনি চাঁদাবাজিতে ধরতে পারবেন না, জামাত ইসলামীকে আপনি ধর্ষণে ধরতে পারবেন না, যেহেতু কোনো বিষয়তে আপনি ধরতে পারবেন না। দেখেন দ্য মিরর এশিয়ার একটা রিপোর্ট, চার্চের জমি দখল করে জামাতের আমিরের মেডিকেল কলেজ, এখন ফ্যাক্ট চেক বের হয়েছে, সামাজিক যোগাযোগের ফ্যাক্ট চেক বের হয়েছে, বের হয়েছে আপনারা যেভাবে দাবি করেন, কিন্তু আরো কিছু আসলে ওটা সত্য না মিথ্যা এটা তো আপনাকে প্রমাণ করতে হবে। আপনি পত্রিকার একটা কাটিং দেখে নিয়ে এসে যে আমাকে আসামির কাট করে দাঁড় করাতে পারেন না। আপনি কি তাহলে পত্রিকাতে এরকম খবর আছে? ডক্টর ইসলাম মাসুদ, আপনি কি তাহলে এটা বলছেন এই তথ্যটা ভুল? চার্চের জমি দখল করে জামাত আমিরের মেডিকেল কলেজ, একটা পত্রিকার রিপোর্টকে তো আপনি ভুল শুদ্ধ তখন চোখ তো এড়িয়ে যাওয়ার কথা না। অবশ্যই এটার সাথে মানে ওখানে বলা হয়েছে চার্চের, আমি তো পুরো রিপোর্টটা পড়েছি আজকে, সুযোগ পেয়েছি, সেখানে বলেছে লেখাই আছে যে এটা কেনা হয়েছে। তো কেনার প্রক্রিয়াটা কি, সেটাতে একটা পত্রিকার কাজ, এটা তো লিগ্যাল ইস্যু, এবং সেখানে এটা দেখার দায়িত্ব তো পত্রিকার না, আওয়ামী লীগের নেতা, এটার দায়িত্ব পত্রিকার না। এটা মানে 100% ইন্টেনশনাল একটা নিউজ করা, এবং আমি মনে করি এই নিউজ শুধু জামাতের বিরুদ্ধে হবে না, এই নিউজ আরো দলের বিরুদ্ধে হবে। কেন হবে? এই বর্তমান পরিস্থিতিটাকে কোয়েশ্চেনেবল করার জন্য আপনি যে ভালো একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতেছেন এবং যারা করতেছেন তাদের পিছনে লেগে কেউ কেউ এই কাজটা করবেন। কারণ এই যে আমি বলেছি অবৈধ অস্ত্র, অবৈধ টাকা, এই টাকাগুলো তো কোথাও না কোথাও ইনভেস্ট হচ্ছে এবং তাদেরকে অ্যাসাইন করা হচ্ছে আপনার এই ফ্রেশ রাজনীতিটাকে কোশ্চেনেবল করা। সেই জায়গায় তারা এটা করবে। আমি মনে করি যে এই যে তারা নিউজটা করেছে এটা 100% অসত্য একটা নিউজ করেছে এবং পরিকল্পিতভাবে তারা করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান, ওনার যে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এটা আল্লাহর দেয়া নেয়ামত, আকাশচুম্বী জনপ্রিয়তা। এই জনপ্রিয়তাটা ওনার নিজস্ব অর্জন না, এটা বাংলাদেশের মানুষের ভালোবাসা। সেই ভালোবাসার জায়গাটা তাদের পছন্দ হচ্ছে না, সবার পছন্দ হওয়ার কথা না। যার পছন্দ হচ্ছে না আমরা কোনো রিজয়েন্ডার দেখিনি, সেজন্য সেটা তো আগে আমরা যাচাই করব যে নিউজটা কোথা থেকে কিভাবে হয়েছে, সংগঠন নিশ্চয়ই যাচাই করবে। আমি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে শফিকুল ইসলাম মাসুদ যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ে, আপনি কি মনে করেন যে এটাই যথার্থ, নাকি আসলে জামাতকে নিয়ে মুক্তিযুদ্ধে জামাতের যে অবস্থান ছিল সে সময় এর সমালোচনা এড়ানোর জন্য দল আকারে তাদের আরও কিছু করার আছে? আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, তবে একটা ছোট বিরতির পর। প্রিয় দর্শক সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দেশের জনপ্রিয় শেফ বাবুর্চি এবং রাঁধুনিরা আসছেন তাদের রান্নার গল্প নিয়ে এক্সপার্ট নিবেদিত রান্না বান্না অনুষ্ঠানে। দেখবেন প্রতি সোমবার রাত 9টায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। অশেষ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইশরাক হোসেন, আমি আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখেছিলাম যে জামাতের ৭১ মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান নিয়ে যে সমালোচনা আছে, যে অভিযোগ আছে, এর প্রেক্ষিতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যেটা বললেন সেটাই যথেষ্ট কিনা রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন, এটা একটি। এবং তারপর আপনি ভুলে যাওয়ার আগে আমি দ্বিতীয় প্রশ্নটি করব, আপনি বলেন। আচ্ছা, এটা যথেষ্ট কিনা সেটা আমার মনে হয় সেটা জনগণকে বিচার করতে হবে। বাট উনি যে কথাটি বলেছেন এবং গোলাম আজম সাহেবের যে উদাহরণটি দিয়েছেন এটা আমিও জানতাম না, আমিও জানলাম। তো আমি মনে করি যে এর বাইরে আর কি করার রয়েছে। মানে পাবলিকলি যদি ওই সময় তিনি জনগণের কাছে বিষয়ে দুঃখ প্রকাশ করে থাকেন, ক্ষমা চেয়ে থাকেন, যে ভাষায় আমরা ব্যবহার করি, এর বাইরে তো এখন আমরা টাইম মেশিনে ফেরত গিয়ে আবার ওইটাকে রিভার্স করতে পারবো না। সো এটা আমার মনে হয় যে পাবলিক পারসেপশনটা কি সেই জিনিসটা জামাতকেই অ্যাড্রেস করতে হবে পাবলিকের সাথে। আমাদের এই বিষয়ে কথা স্পষ্ট পরিষ্কার, ৭১ বাংলাদেশ রাষ্ট্র আমরা পেয়েছি, বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড পেয়েছে এবং ৭১ থেকে বড় বা ৭১ প্যারালাল কোনো কিছু করার চেষ্টা করা হলে সেটাকে আমরা ষড়যন্ত্র হিসেবেই ধরে নিতে হবে। কারণ
আমি যে কথাটি বলি যে 24-এ আমরা আমাদের স্বাধীনতা ফেরত পেয়েছি, আমরা আবারও নতুন করে মুক্ত হয়েছি, কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতা আপনি বলতে পারেন, কিন্তু আবার স্বাধীনতা পেয়েছি আমরা, তার আগে স্বাধীন ছিলাম না, সেটা কোনোভাবে আমি বলবো না। আমাদের 71 আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রেখেছিলাম, সেটা যদি আপনি একটু বলেন যে চাঁদাবাজির বিষয়ে যে পাবলিক পারসেপশন যেটা হয়েছে যে বিএনপি, এবং আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আসলে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছে। এবং আরেকটি প্রশ্ন না করেই পারছি না যে আপনাদের অনেককে আপনারা বরখাস্ত করেছেন দল থেকে, কিন্তু তাদেরকে আবার সে বরখাস্তের সে আদেশটা কিন্তু আবার উইথড্র করা হয়েছে, তো এটা কি ব্যাখ্যা? আচ্ছা, প্রথম বিষয়টি হলো যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি বলছেন, এই চাঁদাবাজির যে কালচারটা এই সাবকন্টিনেন্টেই দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, এটা এমন নতুন কিছু নয় যেটা 5 তারিখের পরে হঠাৎ করে বিএনপি গিয়ে বাজারঘাট বা টার্মিনাল দখল করে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, তা নয়। এটা যুগে যুগেই ছিল, সবসময় কোনো না কোনো ফর্মে ছিল। আওয়ামী লীগ গত 16 বছরে এটাকে ইনস্টিটিউশনালাইজ করে এটাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। তো হঠাৎ করে যখন তারা 5 তারিখের পরে মানে উধাও হয়ে গেল, তখন সেখানে গিয়ে কেউ কেউ এটা সুবিধা নিতেই পারে, এবং ক্রিমিনালদের জন্য খুব সহজে এটা বিএনপির নাম ব্যবহার করাটাই খুব সহজ হয়েছে, যেহেতু বড় দল হিসেবে আমরা আছি। ছাত্র শিবির থেকে একটি কথা বলা হয়েছে যে ছাত্রলীগের ভূমিকায় এখন আবির্ভূত হয়েছে ছাত্রদল। না, তাহলে তো আমি পাল্টা, এটা আমাদের দলের যারা ছাত্রনেতারা আছে তারাও কিন্তু একই কথা বলেছে যে এখন ছাত্রলীগ থেকে ট্রেনিং নিয়ে এসে এখন শিবির একই ভূমিকা পালন করছে। আমি ওই বিষয়ে যাব না, এটা দুই ছাত্র সংগঠন তাদের মধ্যেই থাকুক, আমরা যেহেতু মূল দলের রিপ্রেজেন্টেটিভ আছে আমরা মূল দলের বিষয়তেই থাকি। তো আমি চাঁদাবাজি, কিন্তু মূল দলের তর্কই কি বা আপনাদের মধ্যে বিভেদই কি সেটা প্রভাবিত ছাত্র সংগঠনগুলোকে করে কিনা সেটাও তো বিবেচনা করতে হবে। কিছুটা তো করে, এটা তো অস্বীকার করার উপায় নাই, ডেফিনেটলি করে। কুয়েটের যে ঘটনাটি ঘটেছে সেখানে তো পাল্টাপাল্টি আমরা বয়ান দেখতে পেয়েছি, এবং আমরা পরবর্তীতে দেখেছি যে এখানে বহিরাগত ইনভলভ হয়েছে। সেটা আমি যদি অস্বীকার করে এটাকে আমি যদি জাস্টিফাই করতে চাই, তাহলে পরে এটা জনগণ আমাকে ছুঁড়ে ফেলে দিবে। সো আমাকে ওটা জাস্টিফাই করার কোনো সুযোগ আমার নাই। এটা অবশ্যই এটা রং হয়েছে, এটা ভুল হয়েছে, এবং আমাদের দল তাকে যে ব্যক্তি বহিরাগত যার ছবি এসেছে তাকে বহিষ্কার করেছে, এবং আমরা সকলেই বলেছি যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, আমরা যাতে আওয়ামী লীগের চিত্র যেসব আমরা দেখতাম আগে ওই সব মেমোরি যাতে মানুষের মনে কোনোভাবে ফেরত না আসে। সেজন্য কি শুধু বহিষ্কার করলেই হয়ে যায় কিনা, তাদেরকে আইনের হাতে সোপর্দ করা যায় না? এটা সরকারের দায়িত্ব। আমরা কিন্তু ওই দিন থেকেই আমাদের বহু নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবভাবেই বলে আসছে যে এখানে আইনি ব্যবস্থা সরকারকে নিতে হবে। আমরা তো এখনো সরকারে নাই। আর এই সেম জিনিসটা অ্যাপ্লাই করে চাঁদাবাজির ক্ষেত্রেও। আমরা যদি আজকে সরকারে থাকতাম দেন আমরা চাঁদাবাজি করতাম, তখন আপনারা আমাদেরকে আরো বেশি করে ধরতে পারতেন। এখন তো আমার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নাই, আমার হাতে বিচার বিভাগও নাই যে আমি কোনো লিগ্যাল স্টেপ নিব। যদি এত চাঁদাবাজি আসলে হয়েও থাকে তাহলে ধরছে না কেন সরকার? আমরা যদি চারদিকে খালি বিএনপির চাঁদাবাজ ছাড়া অন্যর কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে সরকার কি করছে? সরকার কেন তাদেরকে ধরছে না? আর এত বড় একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়ে গেল, এত শক্তিশালী যেই ছাত্র জনতা, তারা বিএনপির কয়েকজন চাঁদাবাজের কাছে তারা জিম্মি হয়ে যাবে, এটাও মানতে হবে। এখানে পরিকল্পিতভাবে, আমি একটু শেষ করি, এই বিষয়টা বলা দরকার। অবশ্যই এখানে আমরা বিশ্বাস করি যে বিএনপির বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন বা বিএনপির চরিত্র হননের একটা প্রচেষ্টা অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অবশ্যই রয়েছে বলে আমরা বিশ্বাস করি। কারণ বিএনপির যে জনপ্রিয়তা এবং আগামী নির্বাচনে বিএনপির সমূহ সম্ভাবনা রয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসার, সেই কারণে আমি কোনো একটি দল বলবো না, অনেক দল বা অনেক পক্ষই এখন বিএনপির চরিত্র হননের একটা চেষ্টাও গত 3 মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে যেতে চাই। ছাত্রদের এক অংশ যারা জাতীয় নাগরিক কমিটিতে আছে, জাতীয় নাগরিক কমিটি নতুন দল করতে যাচ্ছে, কিন্তু আপনি জানেন যে অনেকে বলছে যে এই দলটি নতুন দল গঠনের নেপথ্যে আপনাদের সহযোগিতা আছে, প্রভাব আছে, এবং ভেতরে আপনাদেরও অনেকে আছেন আর কি। বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা একটা বিরাট সৌভাগ্য যে বাংলাদেশে যখন যা কিছু হয় সব কিছুর পিছনেই জামাত ইসলামের একটা হাত থাকে। জামাত ইসলামের হাত এত বড় যে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাত ছাড়া কোনো কিছুই বাংলাদেশের হয় না। দ্বিতীয় হচ্ছে যে এই যে মানে একটা মুখরোচক গল্প সাজানো
এই গল্প সাজানোর প্রক্রিয়া দিয়েই জামাত ইসলামীকে সবসময় প্রশ্নবিদ্ধ করা এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে। আবার প্রত্যেকটা ঘটনায় শেষমেশ গিয়ে প্রমাণিত হয়েছে যে এটার সাথে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের দ্রুততম কোনো সম্পর্ক নেই। এটা প্রমাণিত। হিন্দুদের হামলা কে করেছে? জামাত শিবির করেছে। কোনোটাই প্রমাণ করা যায় নাই। অমুক জায়গায় রক কেটেছে, কে কেটেছে? শিবির কেটেছে। কোনোটাই প্রমাণ করা যায় নাই। আজকে এখন নতুন খুঁজলে আবার কিছু দেখি না না, আপনি পাবেন। আপনি প্রমাণ করে যদি আমাকে দিতে পারেন, আমি আপনাকে সেটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সাক্ষীদের সাথেও দেখা হয় মাঝে মধ্যে আমাদের, বা যারা কিনা ভিকটিম তাদের সাথে দেখা হয়। এরকম সাক্ষী 15 বছর পাওয়া গেছে, তারা এখন আমাদের সাথে বলছে যে ভাই আসলে আমি পরিস্থিতির শিকার হয়ে বলেছি। সুতরাং এরকম সাক্ষী তো 53 বছরে বহু সরকার তৈরি করেছে। সুতরাং সেই সাক্ষী আমাদের বিবেচনা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ছাত্ররা যেটা করছে, ছাত্ররা এত বড় একটা আন্দোলন করেছে, অভ্যুত্থানের পিছনে তাদের একটা বড় ভূমিকা আছে। সুতরাং বাংলাদেশের যে কোনো নাগরিকের তো একটা দল করার অধিকার আছে। তারা যদি সরকার থেকে এসে অথবা বাইরে যারা আছে তারা যদি চায়, তারা করতেই তো পারে। তারা নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য যদি তাদের কোনো ভূমিকা তারা নিতে চায়, তরুণ যুবকেরা যে কোনো ভূমিকা নিতে চাইলে তো আমি মনে করি আমাদের তাদের সহযোগিতা করা উচিত। আইনের প্রক্রিয়ার মধ্য থেকে যদি তারা করে, তাহলে তারা সেটা করতে পারে। শেষ করে দিতে হবে। ইশরাক হোসেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটি পোস্ট দিয়েছেন, সেখানে আপনি বলছেন যে যা বিএনপি কোনো দলের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করে না, ঠিক কি বলতে চেয়েছেন একটু বলবেন আমাদের? না, এখন আপনি আমরা মাঠে ময়দানে অনেক বক্তব্য দিয়ে থাকি, মাসুদ ভাইও দেয়, আমিও দেই। এগুলা আমরা আলোচনার টেবিলে আনা যায়, বাট আমার মনে হয় যে আমি স্পষ্টই করেছি যে ওখানে কি বলতে চেয়েছি, যে এটা এখন সর্বজন স্বীকৃত যে জামাত যেহেতু অবস্থান করতে পারে নাই প্রকাশ্যে, তারা ছাত্রলীগের বেশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ক্যাম্পাসে তারা রাজনীতি করেছে। এটা আসলে ডিনাই করারও কিছু নাই। এবং আমি একটা জিনিস বলতে চাই যে যে সব দোষ বিএনপির উপরে অনেক সময় দেয়া হয়, কিন্তু অন্য কোনো দলের কোনো দোষ নাই, সেটাও কিন্তু না। আমরা কেউই তো ফেরেশতা না। আমাদের ভুল থাকলে সেটা আমাদের স্বীকার করার মন মানসিকতাও থাকা উচিত। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ডিনায়ালের একটা বিষয় থাকে, যে না আমরাই খুবই সহি কিন্তু বাকিরা ভালো না। এই ধরনের টেন্ডেন্সিটাও থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। আমাদের ভুল হলে অবশ্যই এটা আমরা স্বীকার করে নেব এবং সেটা সংশোধনের চেষ্টা করব। আর যেহেতু সময় নাই, আমি এই বিষয়টা নিয়ে একটু বলতাম আজকে, যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টাই, এই বিষয় নিয়ে আমাদের ক্লিয়ারলি জামাতের সাথে আমাদের একটা পার্থক্য তৈরি হয়েছে। তাদেরটা ওনারা কেন চাচ্ছেন সেটা ওনারা ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যে এর মাধ্যমে অনেকগুলো ক্ষতি হয়ে যাবে। তার মধ্যে মূল যেটি হবে, যেহেতু এখন মার্কা ছাড়া নির্বাচন হবে স্থানীয় সরকার, এর মাধ্যমে অবশ্যই ফ্যাসিবাদ আওয়ামী লীগের যে পতিত যারা রয়েছে তাদের একটা আমাদের সোসাইটিতে আবারও পুনরুত্থানের একটা সুযোগ রয়েছে। এটার জন্য আমরা এটার প্রবল বিরোধিতা করছি। আর যেখানে ল অ্যান্ড অর্ডারই ঠিক নাই, কারণ আপনি দুই রকমের বয়ান তো দিতে পারেন না, যে না এখন জাতীয় নির্বাচন করা যাবে না, অনেক সংস্কার দরকার, আবার আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেই হবে, এটার জন্য সমস্যা নেই। এই ধরনের আমার মনে হয় যে কনফিউশন তৈরি না করে আমাদের সেখান থেকে বের হয়ে এসে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনি কি 30 সেকেন্ডস কিছু বলবেন কিনা? দুটো, একটা হচ্ছে যে জামাত ইসলামী ছাত্র শিবির বিগত 15 বছর স্বৈরাচারের সমস্ত নির্যাতন উপেক্ষা করে আমরা প্রকাশ্যে সরকারের বিরোধিতা করেছি বলেই আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে এবং শেষ অবধি আমাদেরকে তারা নিষিদ্ধ করে তারা আওয়ামী লীগ প্রমাণ করে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরই এই আন্দোলনের মূল অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করেছে। নাহলে আমাদেরকে তারা নিষিদ্ধ করবে কেন? এই নিষিদ্ধ করার অর্থই এটা তারা প্রমাণ করে দিয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে জামাতের আপত্তি নেই। আপত্তি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হলে জাতীয় নির্বাচনটা শক্তিশালী হবে। এক, দুই হচ্ছে যেটা বলা হয় যে আওয়ামী লীগ এখানে সুযোগ পায়। আওয়ামী লীগ তো রাস্তায় বের হতে পারে না, ঘর থেকেই তো বের হতে পারে না, তারা ইলেকশনে যত প্রশ্ন নেই। আর আমরা তো বলেছি বিচার করে নির্বাচনে যেতে হবে, সেই প্রশ্নে তারা তো জেলে থাকবে, তারা থাকবে আসামির কাঠগড়ায়, তারা নির্বাচনে আসার তো কোনো সুযোগই নাই। আর আপনি এটা করার মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারই কেবল একটা নির্দলীয় মার্কা ছাড়া ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে, সময় শেষ। যেটা তাদের পক্ষে সম্ভব হবে। ইশরাক হোসেন, যেহেতু এখানে মাস্টার মাইন্ডের ব্যাপারটা একটু ইঙ্গিত দিলেন শফিকুল ইসলাম মাসুদ, আসলে কারা এখানে নেতৃত্ব দিয়েছে সেটা নিয়েও আমরা অনেক আলোচনা শুনি। আপনি যদি কিছু আমি মাসুদ ভাইয়ের সাথে খুব মানে একটু স্ট্রংলি দ্বিমত পোষণ করছি যে ওনাদের ভূমিকাটা জোরালো ছিল। আমার মনে হয় যদি কোনো কারণে হাসিনা না পালিয়ে যেত, তাহলে কিন্তু ওনাদের
যে শিবিরের কর্মীরা ছাত্রলীগের সাথে ছিল তারা কিন্তু সেখানেই থেকে যেত, সেখানে বলির পাঠা কিন্তু হতাম আমরা। আর এই যে 16 বছর যাবৎ শিবিরের যারা কর্মীরা ছাত্রলীগের সাথে ছিল তারা তো তাদের যে বিভিন্ন অপকর্মেরও তাহলে অংশীদারিত্ব তাদের মধ্যে রয়েছে, এটা অস্বীকার করার তো উপায় নেই। তারাই তো ঘোষণা দিয়ে বলেছে, তাদের প্রমাণও পাওয়া গিয়েছে যে তারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে তারা ছিল। অতএব ওই জায়গাটাতে আমরা খুব স্পষ্ট বলতে চাই যে এখানে আসলে এটা কে বেশি কে কম, এই আলাপ আলোচনায় যত কম যাবে আমার মনে হয় জাতির জন্য ততই ভালো হবে। আমরা সামনের দিকে আমরা অগ্রসর আবারও হতে চাই। এই বিষয় নিয়ে কথা বলবো আগামীতে, কিন্তু যে ঐক্যের দরকার আপনারা নিজেরাও বলেছেন, আশা করছি আমরা আপনাদের মধ্যে সেই ঐক্যটা থাকবে নতুন বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীকাল ঠিক একই সময়। ধন্যবাদ সবাইকে।